এই কেসের শুরু হয় হায়দ্রাবাদের মিরপেট নামে একটি এলাকা থেকে, যেখানে ভীমপুটেশ্বর কলোনিতে বসবাসকারী গুরুমূর্তি আগে ভারতীয় সেনাবাহিনীতে নায়ক সুবেদার পদে কর্মরত ছিলেন। পরে 2020 সালে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং হায়দ্রাবাদের কাঞ্চনবাগে অবস্থিত DRDO টাউনশিপে একজন ওয়াচম্যান হিসাবে কাজ করতে শুরু করেন। DRDO প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, কোনো সাধারণ সংস্থা নয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ভারতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা হয়, বিশেষত অস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে। এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করা সত্যিই গর্বের বিষয় এবং গুরুমূর্তি সেখানে কাজ করতেন। 13 বছর আগে গুরুমূর্তির বিয়ে হয়েছিল মাধবীর সঙ্গে। তারা পুট্টাপর্থী নামক এলাকাতে বসবাস করতেন। 2012 সালে যখন তাদের বিয়ে হয়, তখন গুরুমূর্তি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তাই কাজের কারণে তিনি পরিবারকে খুব বেশি সময় দিতে পারতেন না। তবে যখনই সুযোগ পেতেন, তিনি মাধবী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতেন এবং খোঁজ খবর নিতেন। কিন্তু সময়ের সাথে সাথে মাধবী ধীরে ধীরে গুরুমূর্তিকে অবহেলা করতে শুরু করে। যখনই গুরুমূর্তি তাকে ফোন করত, সে হয় ফোন ধরত না বা তার ফোন সবসময় বিজি দেখাত। এই কারণে গুরুমূর্তির মনে বিভিন্ন রকমের সন্দেহ ও নেতিবাচক চিন্তা আসতে শুরু করে। সে ভাবতে লাগল যে তার স্ত্রী তাকে প্রতারণা করছে বা তার অন্য কারো সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই কারণে গুরুমূর্তি মাধবীর সাথে আর আগের মতো ভালোভাবে কথা বলতো না। যখনই সে ডিউটি থেকে ছুটি নিয়ে বাড়ি আসত, তখনই এই ব্যাপারটি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতো। প্রতিবার ঝগড়ার পর মাধবী রাগ করে বাড়ি ছেড়ে তার মা বাবার কাছে চলে যেত। সেখানে গিয়ে এসে গুরুমূর্তির বিরুদ্ধে কথা বলতো, যার ফলে গুরুমূর্তি ও তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরের প্রতি ঘৃণা অনুভব করতে লাগল। গুরুমূর্তি ও মাধবীর মা বাবার ওপর রেগে যেত এবং অপরদিকে মাধবীর মা বাবাও গুরুমূর্তিকে পছন্দ করত না। ফলে দুই পক্ষের মধ্যেকার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সম্পর্ক বজায় রাখার জন্য মাধবী তার স্বামীর সাথে স্বাভাবিক আচরণ করত এবং প্রতিদিন তার মা বাবার সাথে ফোনে কথাও বলত। সে একদিনও ফোন করা বাদ দিত না। কিন্তু 16 জানুয়ারি 2025 একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন মাধবী তার বাবা মাকে ফোন করেনি। এটা অবাক করার মতো ছিল, কারণ মাধবী প্রতিদিন নিয়ম করে তাদের ফোন করত। দিন শেষেও যখন মাধবীর কোনো কল পাওয়া গেল না, তখন তার মা বাবা নিজেই তাকে ফোন করার চেষ্টা করেন। কিন্তু বারবার ফোন করার পরও কোনো সংযোগ পাওয়া যাচ্ছিল না। তারা অনেকবার কল ট্রাই করেন, কিন্তু প্রতিবার একটাই উত্তর আসে, The number you are trying to call is currently not reachable. Please try again later. এই শুনে মাধবীর মা ভেবেছিলেন যে হয়তো মাধবী কাজে ব্যস্ত রয়েছে, তাই ফোন ধরতে পারেনি। তাই তারা বেশি দুশ্চিন্তা করেননি, এই ভেবে যে ফ্রি হলে সে নিজেই ফোন করবে। কিন্তু পুরো দিন কেটে যায়, তবুও মাধবীর কোনো ফোন আসে না। এতে তার মায়ের মনে সন্দেহ হতে থাকে। যদিও তিনি নিজেকে বোঝান যে হয়তো খুব বেশি কাজ থাকায় আজ ফোন করতে পারেনি, তবে কাল নিশ্চয়ই করবে। কিন্তু পরের দিনও মাধবী ফোন করেনি। যখন মাধবীর মা আবার তাকে ফোন করার চেষ্টা করেন, তখন বারবার ফোন সুইচ অফ দেখাচ্ছিল। এবার উপায় না দেখে তিনি বাধ্য হয়ে গুরুমূর্তিকে ফোন করেন। যদিও গুরুমূর্তি এবং মাধবীর পরিবারের মধ্যে তেমন কথা হতো না, কিন্তু এই পরিস্থিতিতে কথা বলা ছাড়া উপায় ছিল না। যখন মাধবীর মা গুরুমূর্তিকে ফোন করেন, তখন সে বলে, 16 জানুয়ারিতে আমার আর মাধবীর মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার পর সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো ফিরে আসেনি। এটা শোনার পর মাধবীর মা খুবই চিন্তিত হয়ে পড়েন, কারণ হায়দ্রাবাদে মাধবীর কোনো আত্মীয় ছিল না। যদি সে কোথাও যেত, তাহলে হয়তো সে তার বাপের বাড়িতে যেত অথবা নিজের বাড়িতেই থাকত। এছাড়া তার অন্য কোথাও যাওয়ার কোনো কারণও ছিল না। আর যদি সে নিজের ইচ্ছায় চলে গিয়েও থাকে, তাহলে অন্তত তার মায়ের ফোন তো সে ধরতেই পারত। কিন্তু সে সেটাও করছিল না। এই কারণে মাধবীর মায়ের মনে ভয়ে দানা বাঁধতে থাকে। অবশেষে 18 জানুয়ারি 2025 মাধবীর মা হায়দ্রাবাদের মিরপেট পুলিশ স্টেশনে গিয়ে তার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন। মাধবীর মা পুলিশের হাতে একটি ছবি দেন, যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই ছবিতে মাধবীর সাথে একজন ছেলেও ছিল। পুলিশ জিজ্ঞাসা করে, এই লোকটিকে? মাধবীর মা উত্তর দেন, এটা মাধবীর স্বামী। পুলিশ আবার প্রশ্ন করে, সে কোথায়? মাধবীর মা বলেন, সে তো নিজের বাড়িতেই আছে। এটা শুনে পুলিশের একটু অদ্ভুত লাগে, কারণ একজনের স্ত্রী নিখোঁজ আর তার যেন কোনো চিন্তাই নেই। তাই পুলিশ গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে। জিজ্ঞাসাবাদের সময়
গুরুমূর্তি শুধু এটুকুই বলে যে আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, তাই সে সেদিন বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে আমি কিছুই জানি না। পুলিশ গুরুমূর্তির ব্যাকগ্রাউন্ডও পরীক্ষা করে এবং জানতে পারে যে সে 15 বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছে এবং তার কোনো অপরাধের রেকর্ডও নেই। তাই পুলিশ সেদিনই তাকে ছেড়ে দেয়। পরের দিন পুলিশ গুরুমূর্তির বাড়ির আশেপাশে তল্লাশি শুরু করে। তদন্তের সময় পুলিশ একটি সিসিটিভি ক্যামেরা খুঁজে পায় যেখান থেকে গুরুমূর্তির বাড়ি স্পষ্টভাবে দেখা যায়। তাই পুলিশ সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। সিসিটিভি ফুটেজে 15 জানুয়ারি 2025 রাত প্রায় 10:45 নাগাদ গুরুমূর্তি এবং মাধবীকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখা যায়, কিন্তু তারপর থেকে মাধবীকে আর কখনো বাড়ির বাইরে আসতে দেখা যায়নি। যদি সে কখনো বাইরে আসেনি তাহলে সে নিখোঁজ হলো কিভাবে? এই সন্দেহে পুলিশ মাধবীর বাড়ির ভিতরে তল্লাশি চালায়, কিন্তু সেখানে মাধবী ছিল না। যেহেতু শেষবার মাধবীকে তার স্বামীর সঙ্গেই দেখা গিয়েছিল, তাই পুলিশ গুরুমূর্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পুলিশ মাধবীর নিখোঁজ হওয়ার মামলায় গুরুমূর্তিকে মূল সন্দেহভাজন হিসাবে ধরে কাস্টিতে নেয়। একই দিনে গুরুমূর্তির পরিবারকে জানানো হয় যে তাকে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গুরুমূর্তির এক কাকা ছিল যিনি মিরপেট পুলিশ স্টেশনে গিয়ে এমন একটা সত্য স্বীকার করেছিলেন যা শুনে পুলিশরাও হতবাক হয়ে গিয়েছিল। তাঁর কাকা জানিয়েছিলেন যে গুরুমূর্তি নিজের স্ত্রীকে খুন করেছে, তবে গুরুমূর্তির কাকা ভয় পাচ্ছিলেন যে ক্রাইমে সাহায্য করার আর প্রমাণ লোপাটের অভিযোগে তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে। এই ভয়ে তিনি মিরপেট পুলিশের কাছে সব সত্য বলে দেন। এরপর পুলিশ আবার গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরা চলাকালীন পুলিশ বলে, তোমার কাকাই আমাদের সব সত্যি বলে দিয়েছে, এবার তুমি শুধু স্বীকার করে নাও তুমি তোমার স্ত্রীকে নিয়ে কি করেছ। 14 জানুয়ারি 2025 গুরুমূর্তি নিজের পরিবারকে নিয়ে পঙ্গল উৎসব পালন করতে তার বোনের বাড়িতে গিয়েছিল। সেখানে সে তার সন্তানদের রেখে আসে এবং পরের দিন অর্থাৎ 15 জানুয়ারি 2025 রাত প্রায় 10:45 নাগাদ সে নিজের স্ত্রী মাধবীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর মাধবী জিদ করতে থাকে যে তাকে তার বাপের বাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু গুরুমূর্তির মাধবীর বাপের বাড়ির লোকজনের ওপর প্রচণ্ড রাগ ছিল, তাই সে বারবার মানা করে। বারবার মানা করার পরও মাধবী জিদ ধরে থাকে। কোনো মতে গুরুমূর্তি তাকে শান্ত করায়, তারপর দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু তার পরের দিন 16 জানুয়ারি 2025 গুরুমূর্তি আর মাধবীর মধ্যে আগের দিনের ঘটনাগুলো নিয়ে আবার ঝগড়া শুরু হয়। ঝগড়া এতটাই বেড়ে যায় যে মাধবী গুরুমূর্তির উপর চিৎকার করতে থাকে, আর রাগে গুরুমূর্তিও সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং নিজের ধৈর্য হারিয়ে ফেলে। রাগের বশে সে মাধবীর মাথা ধরে বারবার দেয়ালে ঠুকতে থাকে। সে এতটা নিষ্ঠুরভাবে মারছিল যে বুঝতেই পারছিল মাধবীর আর বাঁচার কোনো উপায় নেই। সে মাধবীকে তখন পর্যন্ত আঘাত করতেই থাকে যতক্ষণ না মাধবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুলিশের রিপোর্ট অনুযায়ী গুরুমূর্তি মাধবীর শরীরের 4টি টুকরো করে, তার মাথা ধর থেকে আলাদা করে, হাত দুটো শরীর থেকে বিচ্ছিন্ন করে আর পা দুটো কেটে ফেলে। এরপর সে বাড়িতে রাখা এক পেইন্টের বালতিতে সেই সমস্ত দেহাংশ রাখে। তারপর সে বালতিটিতে পানি ভরে একটি ইমার্শন কয়েল ঢুকিয়ে প্রায় 6 ঘন্টা ধরে দেহটিকে সিদ্ধ করতে থাকে। এরপর সে মাংস থেকে হাড়গুলো আলাদা করে আর চুলায় জ্বালিয়ে দেয়। হাড়গুলো পুড়িয়ে ফেলার পর সে সেগুলো একটি মশলা পেশার পাথরে রেখে গুঁড়ো করতে থাকে যতক্ষণ না সেই হাড়গুলো পুরোপুরি গুঁড়ো হয়ে যায়। তারপর সে সেই মাংসের টুকরোগুলো আর হাড়ের গুঁড়োগুলো একটা ব্যাগে ভরে সন্ধ্যা প্রায় 6টা নাগাদ হায়দ্রাবাদের জিলে লুগরা লেকে গিয়ে ফেলে দেয়। এই কথা জানার পর পুলিশ জিলে লুগরা লেকে তল্লাশি শুরু করে। ডুবুরিদের নামানো হয়, কিন্তু গুরুমূর্তি ইচ্ছা করেই তার স্ত্রীর দেহের অংশগুলো সেদ্ধ করেছিল যাতে যখন সেগুলো লেকে ফেলে দেয় তখন লেকের মাছগুলো মাংসের সেই টুকরোগুলো খেয়ে ফেলে। এই কারণে পুলিশ লেকে কোনো প্রমাণও খুঁজে পায়নি। এরপর পুলিশের মনে পড়ে যে গুরুমূর্তি তো তার স্ত্রীকে নিজের বাড়িতেই খুন করেছিল, তাই পুলিশ ফরেনসিক টিমকে নিয়ে গুরুমূর্তির সেই বাড়িতে যায়। ফরেনসিক টিম ভরের ভালো করে অনুসন্ধান শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি, না রক্তের কোনো দাগ, না ডিএনএর কোনো নমুনা। পুলিশ হতবাক হয়ে যায়, কারণ সেই বাড়িতেই গুরুমূর্তি তার স্ত্রীর দেহ 4 টুকরো করেছিল, সেগুলো সিদ্ধ করেছিল এবং হাড়গুলো গুঁড়ো করেছিল। এত কিছু করার পরেও বাড়ি থেকে কোনো ডিএনএ নমুনা না পাওয়া খুবই অদ্ভুত ছিল। তখন পুলিশ গুরুমূর্তিকে প্রশ্ন করে, যদি তুমি তোমার স্ত্রীকে এই বাড়িতেই খুন করো তবে এখানে কোনো প্রমাণ কেন নেই? গুরুমূর্তি বলে যে সে তার স্ত্রীকে মারার পর টানা 2 দিন ধরে নিজের বাড়ি অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছিল। পুলিশের কাছে এমন কোনো পোক্ত প্রমাণ ছিল না
যার মাধ্যমে তারা কোর্টে প্রমাণ করতে পারত যে গুরুমূর্তির স্ত্রী সত্যিই মারা গিয়েছে, কারণ তার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের হয়েছিল, হত্যা মামলা নয়। পুলিশ প্রোটোকল অনুযায়ী যদি পুলিশ কাউকে গ্রেপ্তার করে তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করতে হয় এবং তার জন্য তাদের কাছে শক্ত প্রমাণ থাকা জরুরি। কিন্তু এই মামলায় পুলিশের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যার মাধ্যমে তারা প্রমাণ করতে পারত যে মাধবী আর বেঁচে নেই। তবে পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছিল সেটাকে ভিত্তি করে তারা 31 জানুয়ারি 2025 গুরুমূর্তিকে এলবি নগর ডিস্ট্রিক্ট কোর্টে পেশ করে। কোর্ট গুরুমূর্তিকে 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। এখন যদি পুলিশ এই 14 দিনের মধ্যে কোনো শক্ত প্রমাণ খুঁজে বের করে এবং তাকে আবার কোর্টে উপস্থাপন করে তাহলে গুরুমূর্তির শাস্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি পুলিশ এটা প্রমাণ করতে না পারে তাহলে গুরুমূর্তিকে এই কেসে কোনো শাস্তি দেওয়া হবে না। এই কেস সংক্রান্ত সমস্ত তথ্য আমি নিউজ আর্টিকেল ও নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করেছি। তারপর সেই ঘটনাগুলোকে গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। ভবিষ্যতে এই কেসে কোনো নতুন আপডেট বা টুইস্ট এলে আমি অবশ্যই তার উপর একটা ভিডিও বানাবো অথবা কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।